2003 সালের 1 অক্টোবর বুধবার ধানমন্ডি 27 নম্বর সড়ক থেকে 32 নম্বর ব্রিজ পর্যন্ত সর্বত্র অচেনা মানুষের আনাগোনা। কেউ ঝাড়ুদার, কেউ ট্যাক্সি চালক, কেউ বাদাম বিক্রেতা, কেউ বা ভিক্ষুক। সবাই অপেক্ষা করছেন। ছদ্মবেশ নেওয়া সবাই আসলে পুলিশের বিশেষ বাহিনী র্যাটের সদস্য। অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ভালো করে দেখে নেন 40 জনের এই দলের সবকিছু ঠিকঠাক আছে কিনা। বিকেল 4টা বেজে কয়েক মিনিট রূপালী রঙের একটি গাড়ি ধানমন্ডি 27 থেকে 32 নম্বর সড়কের দিকে মোড় নিচ্ছেন। সবাই বুঝতে পারেন এই গাড়িতেই শিকার। দলের একটি ট্যাক্সি ক্যাব কারটি অনুসরণ করতে থাকে। বেতার বার্তা পাঠিয়ে দেওয়া হয় সবাইকে, যাতে সতর্ক থাকেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গাড়ি চালক অবস্থা বুঝে ব্যারিকেড দেওয়া গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে র্যাপিড অ্যাকশন টিমের সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলেন। বুলেট প্রুফ জ্যাকেট পরা কয়েকজন পুলিশ কমান্ডো স্টাইলে গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন। গাড়ি থেকে বের করে আনা হয় যে ব্যক্তিকে, তার নাম লিয়াকত হোসেন। শীর্ষ সন্ত্রাসী হিসাবে তিনি সরকারের তালিকাভুক্ত। 2004 সালে র্যাব গঠনের আগে 4 দলীয় জোট সরকার আরেকটি বিশেষায়িত বাহিনী তৈরি করেছিল, যার নাম ছিল র্যাট বা র্যাপিড অ্যাকশন টিম। পুলিশ সুপার মাজহারুল হক ছিলেন র্যাটের প্রধান। শুরুতে এই বাহিনী বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করে, কিন্তু বাহিনীর নাম নিয়ে পুলিশের মধ্যে হাসাহাসি শুরু হয়। পুলিশ কর্মকর্তারা বলতেন ইঁদুর বাহিনী। পরে সেই নাম বদলে করা হয় র্যাব। তবে এটা বলা যেতে পারে, র্যাব গঠনের আগে র্যাটে ছিল জোট সরকারের টেস্ট কেস। লিয়াকত হোসেন তখন জানান অনেক দিন কলকাতায় ছিলেন। 1 মাস আগে তার মা মমতাজ বেগম মারা যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকায় আসেন। এরপর থেকে মোহাম্মদপুরে বাইতুল আমান হাউজিংয়ে তার খালাতো ভাইয়ের বাসায় ছিলেন। গ্রেফতার এড়িয়ে চলার জন্য এতদিন সাবধানে চলাফেরা করেছেন। মুকুল চৌধুরী নামে ধানমন্ডির এক রিয়েল এস্টেটের ব্যবসায়ীর কাছে তিনি টাকা পেতেন। দীর্ঘদিন ধরে তিনি টাকা না দিয়ে টালবাহানা করছিলেন। ঘটনার দিন ওই টাকা দেওয়ার কথা ছিল। টাকা আনতেই তিনি মুকুল চৌধুরীর বাসায় যাচ্ছিলেন, কিন্তু মুকুল তাকে ধরিয়ে দেবেন তা তিনি ধারণাও করতে পারেননি। লিয়াকত বলছিলেন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণার পর 3 মাস ঢাকায় ছিলেন। এ সময় তিনি উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের চেষ্টা করেন, কিন্তু আইনজীবীরা তাকে আশ্বাস না দেওয়ায় আত্মসমর্পণ না করে কলকাতায় চলে যান। সেখানে তিনি গ্রেফতার হলেও পরে মামলা থেকে অব্যাহত পান। দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন আওয়ামী লীগের জন্য তিনি যথেষ্ট ত্যাগ করেছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন, বিনিময়ে দল থেকে কিছু পাননি, বরং আওয়ামী লীগই তার নামের সঙ্গে সন্ত্রাসী শব্দটা জুড়ে দিয়েছে। লিয়াকতের সেই গ্রেফতার বেশ লম্বা হয়েছিল। গ্রেফতারের পর র্যাট সদস্যরা জানিয়েছিলেন তার বিরুদ্ধে হত্যাসহ 9টি মামলা ও 4টি জিডি আছে, কিন্তু এসব মামলার একটিতেও তাকে কখনো গ্রেফতার দেখানো হয়নি। গ্রেফতারের পর 5 বছরে 22 দফা আটকাদেশ দিয়ে তাকে জেলে রাখা হয়। লিয়াকতের সেই আটকাদেশের বিরুদ্ধে 2008 সালে তার পরিবার রিট করে। 2008 সালের আগস্টে আদালত তার আটকাদেশ অবৈধ ঘোষণা করেন। এরপর ওই বছরের 4 সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লিয়াকত। কারাগার থেকে বের হওয়ার পর নিজের স্কাটনের বাড়ি ছেড়ে ধানমন্ডি 27 নম্বর রোডে শ্বশুরবাড়িতে ওঠেন লিয়াকত। তিনি কারোর সঙ্গে মিশতেন না, টেলিফোনে কথাও বলতেন না। 2 মাস এভাবে থাকার পর একদিন সাদা পোশাকের একদল লোক তাকে তুলে নিয়ে যায়। এরপর কি? একটু পেছনে ফিরে তাকাতে হবে। মাদারীপুরের শিবচরের ভণ্ডারীকান্দি গ্রামে সম্ভ্রান্ত পরিবারে লিয়াকতের জন্ম। 6 ভাই 1 বোন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, চাচা প্রখ্যাত সাংবাদিক ও শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ছোট ভাই নান্নু নিজ গ্রামে কয়েক দফা ইউপি চেয়ারম্যান হয়েছিলেন। আরেক ভাই হান্নান যুবলীগের কমিটিতে কেন্দ্রীয় সদস্য ছিলেন।
বোন পারুল আক্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি নেতা ছিলেন। গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হতে ঢাকায় আসেন লিয়াকত। এসেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। সে সময় ঢাকা কলেজের ছাত্র না হলেও সঙ্গী হান্নানকে নিয়ে তিনি ঢাকা কলেজ হোস্টেলের 2টি কক্ষ দখল করে থাকতে শুরু করেন। তবে এরশাদ শাসনের আমল পর্যন্ত টানা 2 দশক লিয়াকত ছাত্রলীগকে সংগঠিত করেন। এরপরে যুবলীগের হাত ধরেন। ঢাকা সহ দেশব্যাপী তার নিজস্ব কর্মী বাহিনী ছিল। রাজনীতির মাঠেই তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় হেমায়েতুল্লাহ আওরঙ্গ ও আমির হোসেন আমুর। 90-এর পরে ঢাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন লিয়াকত। সেই বাহিনীর লোকজন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে শুরু করেন। শুরুতে লিয়াকতের ভাই নান্নু নীলক্ষেত এলাকায় চাঁদাবাজি করতেন। সেটা ধীরে ধীরে এলিফ্যান্ট রোড, কাটাবন হয়ে স্কাটন পর্যন্ত বিস্তৃত হয়। স্কাটনে প্রতিবন্ধী স্কুলের পাশে একটি বাড়ি দখল করে সেখানে ক্লাব ঘর করেন। সেই ক্লাবে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। পরে থিতু হন বাংলা মোটরে হেলেনা সেন্টারে। স্কাটনের মোনা টাওয়ারে পরিবার নিয়ে থাকতে শুরু করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে এক পর্যায়ে হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলনের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। সেই দলে যুক্ত হন মগবাজারের আরমান। তারা বিমানবন্দরের সোনা চোরাচালানেও জড়িয়ে পড়েন। এতে বাদ সাধেন আরেক সন্ত্রাসী টোকাই সাগর। ফলে 2 পক্ষে বিরোধ তুঙ্গে ওঠে। এরপর 5 সন্ত্রাসীকে নিয়ে গড়ে তোলেন 5 স্টার বাহিনী। একে সামাল দিতে টোকাই সাগর ও সুব্রত বাইন মিলে গড়ে তোলেন 7 স্টার বাহিনী। এ 2 বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি হতো। সেই বিরোধের মধ্যে 2000 সালের 18 মে ঢাকার জজ কোর্ট এলাকায় খুন হন মুরগি মিলন। এরপর আরমান গা ঢাকা দেন। একা হয়ে যান লিয়াকত। তবে তার এসব কর্মকাণ্ডে বিব্রত ছিল সরকার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে নিষিদ্ধ করা হয়। 2000 সালের 20 অক্টোবর রমনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। মুক্তি পান 2001-এর নির্বাচনের কিছুদিন আগে। 2001 সালে দ্বিতীয় দফা ক্ষমতায় আসে বিএনপি। ক্ষমতায় এসে 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। লিয়াকতকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয় 1 লাখ টাকা পুরস্কার। এই ঘোষণার পর ফেরারি হন লিয়াকত। পাড়ি জমান ভারতে। সেখানে থাকাকালীন কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন। 2002 সালের 19 নভেম্বর কলকাতার আদালত তাকে জামিনে মুক্তি দেন। ফিরে আসেন 2003 সালে র্যাটের হাতে গ্রেফতার হওয়ার কিছুদিন আগে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 5 বছর জেল খেটে বের হওয়ার পর 2008 সালের 25 নভেম্বর সাদা পোশাকের একদল লোক তাকে তুলে নিয়ে যান ধানমন্ডির শ্বশুর বাড়ি থেকে। ভোর 6:45টার দিকে সাদা পোশাকধারী 6-7 জন বাসার নিরাপত্তা কর্মীকে সঙ্গে নিয়ে তাদের বাসায় আসেন। তারা বাসায় ঢুকে লিয়াকত কোন কক্ষে থাকেন তা জানতে চান। এরপর লিয়াকতকে পেয়েই তার মুখে স্কচ টেপ লাগিয়ে এবং হাত পিচমোড়া বেঁধে দ্রুত একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। লিয়াকতের 5টি মোবাইল ফোন সেটও নিয়ে যান তারা। সেই যে গেলেন, আর ফিরে আসেননি লিয়াকত। কোথায় হারিয়ে গেলেন ক্ষমতাধর লিয়াকত কেউ জানে না। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।